গণভোটের হিসাবটাই ভুয়া। কামাল, আমি আপনার কাছে আসি। সেটা হলো যে আমরা জানি জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষর করা হলো উইথ রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত হলো, কিন্তু তারপরে যখন আদেশটা জারি হলো, আদেশ জারির পরে বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছিল, কিন্তু দুটো আদেশের পরেই আপত্তি আমরা দেখেছি তুলতে। কিন্তু বিএনপি তারপরও গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। বিএনপির পক্ষ থেকে তারা বলছে আমরা যেহেতু পরিবর্তন চাই, আমরা সেজন্য আমরা সনদ বাস্তবায়ন চাই, সেজন্য আমরা হ্যাঁ ভোট দিয়েছি। কিন্তু অক্ষরে অক্ষরে বিএনপি যদি গণভোটের যে অধ্যাদেশগুলো আছে সেটা যদি মানতে নাই পারে, তাহলে তখন আসলে হ্যাঁ ভোটে যে প্রচারণা করলো, রাজনৈতিক কৌশলে কি বিএনপি এমনভাবে গেল যে আসলে বিরোধী পক্ষের হাতে একটা অস্ত্র তুলে দিল তাদের বিরুদ্ধে সমাবেশ করার, আন্দোলন করার? আন্দোলন সমাবেশ করলে কোনো অস্ত্র টস্ত্র, আন্দোলন সমাবেশ বিরোধী দল করতেই পারে, যে কোনো সময় করতে পারে। এটা করতে দেওয়া বরং উচিত। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মাধ্যমে জনগণকে সচেতন করা হয়, এতে কোনো সমস্যা নাই। আমার যেটা বক্তব্য, আমি যে কথাগুলো বারবার হচ্ছে, সত্য কথা যেটা, আমি নিজে বিএনপি করি না, আপনারা কতটুকু করেন আমি জানি না। আমি যেটা বুঝি, ভাই বিএনপি এই গণভোট চায় নাই। এক নম্বর কথা, গণভোট হোক, এটা বিএনপি চায় নাই। দুই নম্বর হলো, বিএনপি গণভোট হলেও বিএনপি গণভোটে হ্যাঁ ভোট পড়ুক, এটাও চায় নাই। মুখে বলছে কেন? মুখে বলছে এই কারণে আসলে বিএনপিকে ব্ল্যাকমেল করা হয়েছে। স্ট্রেট কথা। আপনি বলেন যে হ্যাঁ ছোট গুলি দল আর তারা কেমনকে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল কিন্তু বড়দেরকে ছোটরাই করে। বড় তো ধমক দিয়া বাস্তবায়ন করে ফেলায়, ছোটরা টেকনিক্যালি ব্ল্যাকমেল করে। আর এই পুরা জুলাই সনদ বলেন, এই গণভোট বলেন, এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বলেন, এই সব হলো আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস এমন একটা গিট্টু পাকিয়ে গেছে যে আমি একটা গিট্টু দিয়ে দিলাম, এখন তোমরা এই গিট্টু নিয়ে খুলো। আমি গিট্টু নিয়ে মজার মজার আলাপ হইতেছে না, ওই অক্ষরটা এরকম ভাবে হবে, ওটা ক্যাপিটাল লেটার কোনো, ওটা স্মল লেটার হওয়া উচিত, ওটা ইটালিক হওয়া উচিত, এইগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ইজ ইট দ্য মেইন প্রবলেম? নো, এটা মেইন প্রবলেম না। আপনি জিজ্ঞাসা করেন না যারা গণভোটে ভোট দিয়েছে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 90% লোক গণভোটে না বুঝে ভোট দিছে, জাস্ট বুঝে নাই জিনিসটা কি। আমি বুঝি না, জানেন আপনি, আমি প্রথম যখন ব্যালেটটা পাইছি, তাই আমার কিন্তু একটা খুব পছন্দের জায়গা আছে। সেই জায়গাটা হলো আমি ওই উচ্চ কক্ষ চাই এবং এটা পিয়ার পদ্ধতি চাই, এটা কিন্তু আমি চাই। এটা বিএনপি আবার চায় না। তো জামাত চায়, এনসিপি চায়, আমিও চাই। আমি জামাতও করি না, বিএনপি করি না, কিন্তু আমি চাই। এটা দেখে আমি এত খুশি হয়ে একটা হ্যাঁ মধ্যে ভোট পাচ্ছি। পরে দেখছি আমি আমার অনেক কিছু চাই না, তোর আমার নাই ভোট পাচ্ছি, ভোট পেয়ে তুই এসে পড়ছি। আমি এভাবে করছি, কারণ আমি তো নিজেই বুঝি না জিনিসটা কি। এবং আমি আপনাকে বলি ভাই 90% লোক বুঝে নাই। তাহলে এটা দিল কেন? এটা চাপাইয়া দেওয়া হয়েছে। এবং সরকার এটা বাস্তবায়ন করার জন্য, হাকে বিজয়ী করার জন্য প্রথমত একটা বেআইনি কাজ করছে, সমস্ত আপনার প্রশাসনিক লোককে ইনভলভ করছে, যেটা নাকি একটা শাস্তিযোগ্য অপরাধ ছিল। এবং সেই অপরাধের কারণে বাংলাদেশের তৎকালীন সমস্ত জেলা প্রশাসকের মিনিমাম 1 বছর করে জেল হওয়া উচিত। কেউ মামলা করে দিলে 1 বছর করে জেল হবে, কারণ ওই শাস্তিতে মিনিমাম সাজা হলে 1 বছরের জেল প্রত্যেককে ডিসির হওয়া উচিত। এই আলী রিয়াজ জোর করে এদেরকে করাইছে। করানোর পরে যখন শেষের দিকে এসে নিয়ে ইলেকশন কমিশন বলছে এটা আপনি করতে পারেন না, তখন তারা চুপ হয়ে গেছে, তাও থামে নাই। 2 নম্বর হলো গণভোটের হিসাবটাই ভুয়া। আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসেবে, নাগরিক হিসেবে, কারণ বাংলাদেশে আমি ভাই সেই 91 সালের আগে থেকে ইলেকশন কভার করি, সাংবাদিকতা করতে যাই। আমি জানি যে জিনিসটা, যে প্রথম যখন ইলেকশন কভার করতাম, আমরা যে কোনো জায়গায় যাইতাম, প্রথম প্রশ্ন করতাম কত % ভোট কাস্ট হয়েছে, এবং প্রিজাইডিং অফিসার মানে প্রায় মুখস্থই বলে দিত। কেন বলতে পারতো? যে প্রতিটা মুড়িতে 100 করে ভোট থাকতো। ওই মুড়িগুলি নিয়ে আসতো, এনে বলতো যে 10টা মুড়ি আছে, 8টা মুড়ি আছে, 8টা মুড়ি আছে, ভোট হলো আমার 4000 ভোটে 8টা মুড়ি, মানে 20% ভোট পড়ছে, মুখস্থ করে দিত একদম। তো প্রতিটা ইলেকশনে প্রথম যে হিসাবটা আমরা পাই সেটা হলো কত % ভোট কাস্ট হয়েছে। এইটা হলো একমাত্র ইলেকশন এইবার হয়েছে যে ইলেকশন নাকি পরের দিন দুপুরবেলা ভোট কাস্টিং এর হিসাব পাওয়া গেছে। কি কারণে? ওই হিসাব মিলাইতে হয়েছে যে কি পরিমাণ দিলে পরে হ্যাঁ ভোট বেশি, হ্যাঁ ভোটের প্রতি 70% এগুলি দেখানো যাবে। এবং যে কারণে 2 দিন মানে প্রায় 1 সপ্তাহ পরে আবার বলছে না 10 লাখ 11 লাখ ভোট কমবে, মানে হিসাবে মিলাইতে পারতেছে না। তো এই জিনিসটার আসলে অথেন্টিকেশন নিয়ে আমার বহুত আপত্তি আছে। তারপরেও এই পুরো জিনিসটাই হলো গিয়া একটা তারা সিস্টেম বানাইছে। বিএনপি বাধ্য হয়েছে, বিএনপি বলতো না আমি হ্যাঁ ভোট দিব না, তাহলে সবাই বলতে এই দেখো
জুলাই চেতনা তারা মানে না, সংস্কার বিরোধী বলতো। এই যে জায়গা থেকে বাঁচার জন্য বিএনপি বলছে ঠিক আছে ভাই, ইলেকশনটাকে হয়ে যাক, জনগণ দেখি কি চায়। এখন এই দেশের 2/3 জনগণ চাইছে যে আমি বিএনপিকে চাই। এখন আমি মনে করি এই সংসদে যদি বিএনপি কোনো সিদ্ধান্ত নেয়, এটা হবে আমাদের দেশের 2/3 জনগণের সিদ্ধান্ত। এটা আমি মনে করি, আমি পছন্দ করি আর না করি। যেমন আগে বললাম না, আমি কিন্তু খুব চাই যে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ হোক। বিএনপি যদি বলে না পিয়ার পদ্ধতি উচ্চ হবে না, আমাকে মানতে হবে, কারণ এটাই ডেমোক্রেসি। এটাই আমি বলবো, এটা আমি চাই না, কিন্তু আমি এটা অমান্য করতে পারবো না। এটাই ডেমোক্রেসি। আমার ক্ষেত্রে হলে ডেমোক্রেসি, তোমার ক্ষেত্রে হলে স্বৈরতন্ত্র, এটা তো ভাই হয় না, বিষয়টা মানতে হবে। এখন উনি আরো বলতেছেন যে যে জিনিসটা নিয়ে আলোচনা, যে বিরোধ যেটা হচ্ছে, এই যে বিএনপি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ করে নাই মেম্বার হিসেবে, আমি তো মনে করি বিএনপি ঠিক করছে এই কারণে। শপথ না নেওয়ার পরও তো আপনার সভা ডাকার জন্য সভা ডাকার আহ্বান আসছে, সেটা আমি জানতে চাইছি। যদি সভা ডাকে না তাহলে তো এই 77 জন ছাড়া কেউ থাকবে না। এরা তখন সিদ্ধান্ত নিতে পারে, 60 হলেই তো আপনি সভা ডাকতে পারেন। তো ওটা ডাকতে তো হয়ে যেতে পারে, কিন্তু ও তো ডাকবে না এই জন্য, কারণ ওরা তো নিজের একটা মেম্বারই না। তা আমি যার মেম্বার না, ওটা আমি ডাকবো কেন? আমি ডাকবো না ভাই। তারা তো এই জিনিস, এখন আমার কথা হলো আপনি বলবেন যে কেন আমি মনে করি ঠিক করছি এই কারণে, ধরেন সংবিধান সংস্কার পরিষদ হওয়ার পর ওখানে আপনার সংবিধান সংশোধন করলেন, যদি কেউ যে সুপ্রিম কোর্টে যে কমপ্লেন করে, যদি বলে এই সংবিধান সংস্কার পরিষদ কোথায় পাইলে, সুপ্রিম কোর্ট যখন এটা আলোচনা, সুপ্রিম কোর্ট তো আপনার সংবিধানের গার্ডিয়ান, তাই না? ওরা তো সংবিধানটাকে সমুন্নত রাখার জন্য ইয়ে করবে, দেখবে কেউ ভুল করছে কিনা। তোরা যখন দেখবে তখন তারা কিসের উপর ডিপেন্ড করে দেখবে? এখানে যা লেখা আছে তার উপর ডিপেন্ড করে দেখবে। এবং এটা কোথায় আছে? এটা নাই তো জিনিসটা। কাজেই এখন আপনি কি চান? আপনি যাচ্ছেন জুলাই সনদ বাস্তবায়ন, আর বিএনপি বলতেছে যে সংবিধান সংশোধনের যে নিয়ম কানুন সংবিধানের মধ্যে আছে, আমি ওই অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করি। অসুবিধাটা কি? খাবো আমি ভাত যেভাবে। এখন আপনি আমার বলেছিলেন না এই ভাত লাকড়ির চুলায় বানাইতে হবে, কেন? আমি গ্যাসে চুলাই করবো, ইলেকট্রিক স্টোভে করবো। ভাত ঠিক মতো ফুটছে কিনা এটা দেখেন। রাইট, এটা আমি একটু শুনতে চাইছি আতিক মুজাহিদ। আসলে আপনারা যদি সংস্কারের ব্যাপারে আন্তরিক হন, তাহলে এখন এই যে বিশেষ কমিটি হবে, সেখানে তো শুধুমাত্র বিরোধী জোট থেকেই নেতারা থাকবে না, আমরা জানি স্বতন্ত্র যারা সংসদ সদস্য তাদেরকেও থাকার কথা বলা হয়েছে, এমনকি এর বাইরেও সুশীল সমাজের সদস্যরাও সেখানে থাকতে পারেন। তো এরকম একটা কমিটি তো নিশ্চয়ই একটা ফ্রুটফুল ডিসকাশন সেখানে হবে। আমরা আশা করি যে প্রত্যাশিত একটা সবার যে প্রত্যাশা সেটা একটা প্রতিফলন সেখানে থাকবে। তারপর আপনারা সমাবেশ ডাকলেন, এটা কি আসলে সংস্কারকে বাধাগ্রস্ত করবে না? না, আসলে আমি এতক্ষণ ধরে যে বয়ান দিলাম, দিন শেষে সেই জায়গায় ঘুরে আসলো। আসলে বিএনপি কি সংস্কার চায় সেটা শোনা দরকার। আমার কথা ভেরি ক্লিন। আপনি 10টা তো আজকে বাতিল করে দিয়েছেন, যেগুলো বেসিক্যালি বাংলাদেশের সমস্যা, সেগুলো বাতিল করে আপনি ঘুরায় অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন ডিসকাশনটা। সংবিধান সম্মত হয়নি, এই হয়নি, বুঝলাম কিছুই হয় নাই। তো সংবিধান নিয়ে কি হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত? উনি কন্ট্রাডিক্ট করতেছেন ওনার কথায়। সংবিধান অনুযায়ী কিছুই বাংলাদেশে হয় নাই, এগুলো বলতেছেন। অ্যাটর্নি জেনারেল নিয়োগ, শেখ খালেদা জিয়া মুক্তি, হাজার হাজার এক্সাম্পল দেওয়া যাবে যে কিছুই কনস্টিটিউশন অনুযায়ী হয় নাই। কেন কনস্টিটিউশন অনুযায়ী হয় না? এখানে কনস্টিটিউশন সিস্টেম থাকে না। জিয়াউর রহমান একসময় গণভোট দিয়েছে, কোন কনস্টিটিউশনে ছিল? কোনো কনস্টিটিউশন থাকে না। পিপলস উইজ দ্য সুপার। আমরা বলি যে আমরা হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী, জনগণই হচ্ছে শক্তি উৎস। তো জনগণ ভোট দিলে এটা মানে না। আমি বলি 1400 লোক মারা যাওয়ার পরে let me speak আপনি যদি বলেন তাহলে আপনি প্যানেলিস্ট হন। শোনেন, আমি বলি 1400 লোক মারা যাওয়ার পরে একটা কি দাবি হয়েছে? গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাইট? শেখ হাসিনা যে আপনার পদত্যাগ করছে, লেটারও তো আপনি পান নাই, বিশ্বাস করে নিয়েছেন। কেন, কোথায় পাইছেন? আবার আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে আমি পাই নাই। তো এটা আপনি কিভাবে সমাধান করবেন? কনস্টিটিউশন অনুযায়ী আগের গভর্নমেন্ট চলমান রয়েছে, উনি যে বললো সবকিছুকে অবৈধ করা যাবে যদি টেকনিক্যাল ইউজে আপনি ইউজ করেন। মার পিছে আপনি কি বলতে পারবেন? ইস্যুটা ওই জায়গায়, ইস্যুটা হচ্ছে আপনি আপনার মতো করে সংস্কার করতে চান, সংস্কার না, আপনি সংশোধন করতে চান। সেটা তো আপনি যেটা বলছেন, সেটা একটা প্রশ্ন ছুড়ে দিই আমি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে সংস্কার করতে চান বা সংশোধন করতে চান। যদি সেটাই হতো, তাহলে তো আপনাদের সংবিধান সংস্কারের যে সভা করার কথা, সেটা করলেও তোনাদের মতো করতে পারবেন, ওনাদের হাতে তো মেজরিটি। আমি বলি মেজরিটি হোক, কিন্তু ডিসকাশনটা মানুষ জাতিটা জানতে পারতো যে কোন কোন বিষয়গুলোতে কে কি অবস্থান নিল। বিশেষ কমিটি ডিসকাশন হলে মানুষ জানতে পারবে। আপনার বিশেষ কমিটি আমি আপনার বলি, আপনি আন্ডার কনস্টিটিউশন আর অ্যাবভ কনস্টিটিউশন,
এটা যদি কেউ না বোঝে, এটা তো আমি বললাম বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে এটাই বুঝতেছে না যে কনস্টিটিউশনের ভিতরে কনস্টিটিউশন, আপনি তো এখন পার্লামেন্টে ঢোকা মানে হচ্ছে কি, এখন যদি এই পার্লামেন্টে করেন তাহলে এই পার্লামেন্টের মধ্যে কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো স্কোপ নাই। অ্যামেন্ডমেন্ট সংশোধন ছোটখাটো করতে পারবেন। আপনি মেজর জায়গায় হাত দিচ্ছেন কিনা, আপনি এই জিনিসটা পার্থক্য করেন, মেজর না মাইনর, মেজর না মাইনর। আমি বলি আছে জুলাই জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ আমি বললাম এটা ক্লিয়ারলি 84টা যদি কেউ পড়ে, নোট অফ ডিসেন্ট যদি বাদ দিয়ে থাকে তাহলে আজকে 10টা যে অধ্যাদেশ বাদ দিয়েছে নোট অফ ডিসেন্ট গুলো বাদ দেওয়া হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আপনার যেগুলো বললাম আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতেছেন। আপনার তাহলে আমি যেটা বলতেছিলাম যে রুল অফ ল মানবেন না রুল অফ পার্টি মানবেন, দ্যাটস ইস্যুস। রুল অফ পার্টি মানে যে আমার মতো করে বিচারপতি নিয়োগ দিব, আমার মতো করে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিব। আমি শেষ করি নাহলে তো মানুষ ভুল বুঝবে। আপনার প্রসিডিউর, আপনি যে প্রসিডিউর যেটা দেখাচ্ছেন সংশোধন করে কি সংশোধন করবেন, নিয়ম সংশোধন করবেন তো কি জন্য, যে আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাকে রাখবেন, দ্যাট ইজ দ্য অ্যামেন্ডমেন্ট। আমরা বলতেছেন এটা চেঞ্জ করে একটা সংস্কার জন্য পার্মানেন্ট সংস্কার হয়, যে কাকে নিয়োগ দিব সেটার পদ্ধতিটা কি, পদ্ধতিটা হচ্ছে একটা কমিশন হয়ে হবে। আর বলছেন না কমিশন না, রাষ্ট্রপতি যেভাবে দিবে, রাষ্ট্রপতি কার পরামর্শে, প্রধানমন্ত্রীর পরামর্শ, তার মানে দলীয় ভাবে যেন এই প্রতিষ্ঠানগুলো দখল করা যায়। আপনি বলছেন বাংলাদেশ ব্যাংক, আপনি মনে করেন যে দুদক, আপনি বলেন যে আমাদের সুপ্রিম কোর্ট, তো এগুলো আপনার দলীয় মতো করে আপনি নিয়োগ দিতে পারবেন, আর সংস্কার হলে আপনি দলীয় মতো দিতে পারবেন না। দ্যাট ইজ দ্য ইস্যুস, দ্যাট ইজ দ্য ইস্যুস। ঠিক আছে, আপনি ক্লিয়ার করেছেন যেটা আপনি বলতে চাইছেন, এই কথাগুলো আমরা শুনে আসছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যদি দলের ইচ্ছার কথাই বলেন, যেটা আসলে যে নিজেদের ইচ্ছার মতো করতে চায়, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে বিএনপির কাছে তো, সরকারি দলের কাছে তো এখন সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই সংখ্যাগরিষ্ঠতা থাকলে তো তারা আপনাদের যে সংবিধান সংস্কার সভা করার কথা সেখানে থেকেও এটা করতে পারতো, ইজিলি করতে পারতো। প্রশ্নটা হচ্ছে যে অসাংবিধানিক ভাবেই শেষ পর্যন্ত আপনারা এই সংবিধান সংশোধনটা যদি করেন, তাহলে ভবিষ্যতে চ্যালেঞ্জের ঝুঁকিটা আপনারা রাখতে থেকে যাবে কিনা। সালাউদ্দিন আহমেদ রায়হান, আমি আপনার কাছে আসি। তেল শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, এরকম একটা রিপোর্ট যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একটা প্রতিবেদন করেছে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে এ ধরনের রিপোর্ট যে আসলো, এটা আসলে একদিকে হচ্ছে সরকার বলতে চাইছে প্যানিক না হবার জন্য, কারণ সরকারের কাছে যথেষ্টই তেলের মজুদ আছে যাতে প্যানিক না হয়, কিন্তু এই রিপোর্টটা আসলে মানুষকে কতটুকু ভয়ের মধ্যে ফেলবে, আসলে কি বাংলাদেশ তেল শূন্য হওয়ার ঝুঁকিতে আছে কিনা, সেটাও একটু নতুন করে প্রশ্ন জাগছে এখন। তেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার এখন আপনারা দুজনই সাংবাদিক, সেটা জানেন ভালো করেই, যে আসলে যখন একটা নিউজ করা হয় একটা ইন্টারন্যাশনাল ইয়েতে, অনেক সময় স্পেকুলেটিভ অনেক নিউজ করা হয়, আবার ফ্যাকচুয়ালি করা হয়, দুটোই করা হয়। তো এইখানে আসলে তেলের ব্যাপার বাংলাদেশে এখন তেলের আজকে অ্যাজ অফ নাও, আজকের যদি আপনি নিউজ পেপারগুলো দেখেন, ডিজেলের যে প্রতি এই এপ্রিল মাসে 4 লাখ টন ডিজেল লাগবে, সেখানে 2 লাখ টন মজুদ আছে। কালকেও আপনার জাহাজ ভিড়বে, অ্যাকর্ডিং টু আপনার খুব লিডিং নিউজ পেপার অনুযায়ী। তারপরে আমাদের অকটেন লাগে আপনার 37,000 টনের মতো, তো সেখানেও আমাদের মজুদ আছে 50%-এর উপরে, এবং জাহাজ আসার পথে, মানে সেগুলো একদম আসবেই শিওর যেগুলো আর কি। আচ্ছা। এবং আমাদের পেট্রোলও যেহেতু ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এই যেগুলো আপনার পরিশোধন করে আপনার তেলগুলা, সেখানেও আমাদের পর্যাপ্ত মজুদ আছে, এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কথা অনুযায়ী যে আমাদের জুন পর্যন্ত মোটামুটি আমাদের চলার মতো আছে। তো এই যে নিউজটা, সেটা হচ্ছে যে এখন যেটা হয়েছে, যে আমি কিছুদিন আগে দেশের বাইরে দেখলাম আপনার মালয়েশিয়াতেও, সেখানেও দেখলাম যে পেট্রোলের প্রাইস কিন্তু কিছুটা ইনক্রিজ করেছে আপনার, পরে ওখানেও আপনার দীর্ঘ লাইন, আপনার পেট্রোলের লাইনের ফুয়েল লাইনগুলোতে দীর্ঘ লাইন। বাংলাদেশের প্রবলেম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে পেট্রোল যারা বা এই অকটেনের যে ফুয়েল স্টেশনগুলো যারা চালায়, তাদের মধ্যে চৌর্যবৃত্তি একটা মনমানসিকতা থাকে। আজকেও 4 লাখ লিটার তেল উদ্ধার করলো। এভাবেও যদি আপনি গ্রামে গঞ্জে বা আপনার উপজেলা, ইউনিয়ন লেভেল বা এবং জেলা লেভেলেও প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে আপনার মোবাইল কোডগুলো ধরছে আপনার, এই যে মন মানসিকতা, এটাও কিন্তু একটা আপনার মানে যারা মনে করেন আমি ব্যক্তিগতভাবে বা আপনি বা আরো যারা আছে, তারা যখন দীর্ঘ লাইন থেকে প্যানিক স্ট্রিকেন হয়, যে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, আসলে কি এরকম ব্যাপারটা এরকম না। আজকে একটা বোধহয় সংসদে আতিক মুজাহিদ ছিলেন হয়তো, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমরা যেভাবে তেলের যোগান প্রতি সবসময় দেই আপনার পেট্রোল পাম্পগুলাতে, সেভাবেই আমরা দিতাম, কিন্তু এখন যেটা হয় যে আগে 1 থেকে 1.5 দিন চললে এখন 2 ঘন্টায় মানুষ সেগুলো আপনার কনজামশন করে ফেলে আর কি। এটার কারণটা হচ্ছে কি, তারা আতঙ্কে ভোগে বেশিরভাগ। সেই সিনারিওগুলা যখন আপনার বিদেশি মিডিয়াগুলা দেখে, তারা ওখান থেকে কিছুটা পিক করার চেষ্টা করে এই জিনিসগুলা, যে এই অবস্থা হয়তো চলতেছে। কিন্তু আপনি দেখেন ফিলিপিন্সের অবস্থা কিন্তু আমাদের চেয়ে খারাপ। ফিলিপিন্সের অবস্থা আপনার ওদের রেশনিং ব্যবস্থা অনেক বেশি, ওরা রেশনিং শুরু করেছে, আপনার অফিস আওয়ার কমিয়ে দিয়েছে, আপনার পার্সোনাল যে কনজামশন গুলো, এসি
আপনার এবং প্রাইভেট কার সেগুলো কমিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষদেরও কিন্তু আসলে সচেতনতা জরুরি। আপনি আমরা প্রত্যেকে, ইটস এ ক্রাইসিস মুভমেন্ট, এটা একটা ক্রাইসিস মুভমেন্টে সবাই তো সহযোগিতা করতে হবে। এই সরকার তো আসলে একটা নিউবর্ন চাইল্ড, সে মাত্র 1.5 মাস হচ্ছে ক্ষমতায় এসেছে, সুতরাং বা দায়িত্বে এসেছে, সে তো এগুলো ইনহেরিটেড করেছে। এবং এই যুদ্ধটাও কিন্তু সরকার কতটুকু সহযোগিতা চাইছে সবার কাছ থেকে সেটা অবশ্যই সহযোগিতা চাইছে। আপনি দেখেন এই যে এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আপনি দেখেন আমি অন্যান্য পত্রপত্রিকাও বিভিন্ন লিডিং আপনার উপসম্পাদকীয় সম্পাদকীয় দেখেছি যে সংবিধান নিয়ে যতটুকু আলাপ, আজকে হামের টিকা নিয়ে বা নিয়ে আপনার ওই যে কি বলে এই জ্বালানি নিয়ে কিন্তু কোনো আলাপ নাই সরকারকে সহযোগিতা করার জন্য। এটাই কিন্তু করা উচিত। আমাদের এই যে সংবিধান, এই জিনিসটা যে চলে আসে, এটা তো ইটস প্রসেস, এটা তো চলতেই থাকবে। তার মধ্যে যে মুলতবি প্রস্তাব আনলো যে এটা নিয়ে, কিন্তু এই যে আপনি সরকারকে সহযোগিতা করে বলেন যে হামের টিকা যে গত 1.5 বছর যে হামের টিকা ঠিক মতো সাপ্লাই হলো না, সেটা নিয়ে সরকার একটু সহযোগিতা করেন, বলেন যে এই প্রসেসে গেলেই, যদিও সরকার সেই প্রসেসে অলরেডি চলে গেছে 601 কোটি টাকার আপনার টিকা কেনার সুযোগ করে, মানে আমি টপিকের বাইরে বললাম, কিন্তু ইটস ফ্যাক্ট, এটা তো হচ্ছে, আপনার মানে মানুষ মারা যাচ্ছে। আবার তেলের ক্ষেত্রে সেটা আপনার ভালো কোনো উপদেশ দেওয়া দরকার। আপনি দেখেছেন সংসদে কোনো উপদেশ দিতে? আমি তো দেখি নাই কোনো এরকম ভালো কোনো উপদেশ দিতে যে এরকম একটা সহযোগিতামূলক। আচ্ছা, আমি একটু শুনি মানুষের সচেতনতা খুব জরুরি। মুজাহিদ, আপনার কাছে শুনি। এখন আসলে একটা মানে ক্রাইসিসের মধ্যেই আমরা দেখছি যে পুরো বিশ্বই এই ক্রাইসিসের মধ্যে আছে, সেখানে বাংলাদেশও যে ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে পারে সেটাও একটা মানে আশঙ্কার জায়গা। তেল নিয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ, এরকম অনেকে বলছেন, অনেকের মধ্যে আশঙ্কা সৃষ্টি হচ্ছে, যাতে আসলে রিয়েলি ক্রাইসিসটা তৈরি না হয় সেজন্য আপনারা যে কথাটা আমরা বলছিলাম যে পরামর্শ দেয়া, সেটা তো আমরা খুব একটা দেখছি না। বরং এই যে 11 দলের জোটের সমাবেশ হবে, এর মধ্যে দিয়ে তো আমরা মানুষকে আবার দেখবো যে রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আরো তাদের কিছুটা তো হবে। তো এটাই কি রাইট টাইম কিনা? সমাবেশটা খুব জরুরি ছিল কিনা? আমার কাছে মনে হয় সামনের দিনে যেহেতু আগে বলতো বিএনপি জামাত, এখন বলবো এনসিপি জামাতের কারণে তেল সংকট হয়েছে, অলরেডি বলে ফেলছে কত টক শোতে। দ্যাট ইজ ইউ আর কামিং দ্যাট পয়েন্ট। আই হোপ না, আপনাদের জরুরি কোনটা, প্রায়োরিটি কি এখন এই মোমেন্টে আপনাদের? ডিসকাস ইট ইন দ্য পার্লামেন্ট। সো কার্যবিধির মধ্যে একটা টপিক থাকা দরকার ছিল, কারণ উনি কিন্তু বিবৃতি পড়ছে ইনস্ট্যান্ট, কারণ কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় আসলে পার্লামেন্টের প্রসিডিউর হলো মন্ত্রী দাঁড়িয়ে প্রসিডিউর কি করে, উনি কিন্তু প্রায় 10 মিনিট একটা বিবৃতি দিয়েছেন, এবং ওনার বিবৃতিটা যে অসত্য অনেক কিছু জটা ছিল, সেটা আজকে যে আমার দেশে বিশাল আসছে যে বিপিসি এবং কাস্টমসের তথ্যের ব্যাপক ফারাক। তার মানে বিপিসি থেকে যে তথ্য দিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর আমরা বেশি দিয়েছি, উনি কিন্তু বলেছেন, এখানে বলেছেন যে বেশি না, এই সময় গত বছর এবছর 65,000 আরো কম দিয়েছেন। শুধু তাই নয়, এখানে উনি বললো যে জাহাজ এসেছে, এখানে বলতেছে 18 ফেব্রুয়ারির পরে বাংলাদেশে কোনো তেলে জাহাজ ঢোকে নাই। 36টা যে আপনারা বলতেছেন যে এসে দাঁড়িয়ে আছে, সেগুলো সেই 36টার ম্যাক্সিমামে হচ্ছে এলএনজি, নট ইভেন ডিজেল মাত্র 8টা। তো এবং আরো এখানে বলা হচ্ছে যে ওখানকার বিবিসির তথ্য ওনারা আমি আমার কথাগুলো বলি, বিবিসির মুখপাত্র বলেছেন এখানে বন্দরের জাহাজের কর্তৃপক্ষ বলতেছে সেই ডাটা, পেট্রোলিয়াম কর্পোরেশনের কথাগুলো বলতেছি, তারা বলতেছে যদি, এবং উনি ইস্টার্ন রিফাইনার কথা বললো, যেখানে প্রতিদিন লাগে হচ্ছে 1,80,000, সেখানে আপনি মাত্র সাপ্লাই দিচ্ছেন 65,000 করে। তারা বলতেছে যে এটা যদি এরকম চলে মে মাসের মধ্যে আমরা ফাঁকা হয়ে যাবো, কারণ আমাদের কোনো 7 থেকে 9টা সর্বোচ্চ আমরা রিফাইন করতে পারবো, বাকিগুলো রিফাইন করার মতো কোনো তেল আমাদের কাছে নাই। এটা যদি রিয়েলি ক্রাইসিস হয়, সত্য বলেন যে আমরা ইউ আর হ্যাভিং এ ক্রাইসিস, লেট আস ডিসকাস। আমরা দুই দলে আমরা কি করি, আমরা সংক্ষিপ্ত পার্লামেন্টে দুই সাইডে, সো দেন উই ক্যান গিভ এ সলিউশন, হোয়াট ক্যান উই ডু। আপনি সলিউশন না আমাকে চাপাই দিতেছেন, কিন্তু আপনি অ্যাড্রেসে করছেন। পার্লামেন্টে বিষয় তুলেছেন, আমি প্রশ্ন করেছি, আজকে আতিক মুজাহিদ প্রথম প্রশ্ন করেছে দাঁড়িয়ে যে এই ডাটা দিয়ে যে আপনার আসলে আলটিমেটলি যে ডাটা দিয়েছেন এটা সত্যতা নাই। সেকেন্ড হলো যে আপনার অ্যাড্রেসিং কেমনে করবেন, যেখানে আমাদের একমাত্র যে রিফাইনার সেটাই বলতেছে যে আমরা সামনের দিনে সংকটে পড়বো, সেটা কেমনে অ্যাড্রেস করবেন? ওনারা যদি বলতো যে আসেন লেটাস সি একটা পার্লামেন্টে ছোট কমিটি করা হোক যে সংকট জ্বালানি সংকট মোকাবেলা একসাথে কাজ করি, তখন আপনি আমাকে ধরতে পারতেন, আপনি তো পার্টিসিপেট করেন নাই। কিন্তু আপনি বলতেছেন যে আন্দোলন করতেছেন কেন, মানে আপনি আমার আন্দোলন ডেমোক্রেটিক আন্দোলনটাও করতে দিবেন না। আমি বলতে চাইছি যে প্রায়োরিটি কোনটা, প্রায়োরিটি কোনটা সেটা বলতে চাইছি। আপনি জ্বালানির জন্য যে সমাবেশ করতেন, এখন আপনি হাউ ইউ উইল ডিফাইন প্রায়োরিটি? আতিক মুজাহিদ কথা বলতে দেন। আপনি নিজে যেটা বললেন যে এই মোমেন্টে আসলে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশ এটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের এই একদম রাইট অ্যাট দিস মোমেন্ট মানুষের বাঁচা মরার ক্রাইসিসটা সবচেয়ে বড়, নাকি কোন প্রসেসে আপনাদের সংস্কারটা হবে সেটা নিয়ে এই মুহূর্তে সমাবেশ ডাকাটা সবচেয়ে বড়? সেটাই ছিল আমার প্রশ্ন। আপনি কন্ট্রাডিক্টরি যাবেন না, দুইটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য। একটা হচ্ছে রাষ্ট্রের ফিউচার, আপনি কিভাবে রুল অফ লতে চলবে, আর একটা রাইট নাও একটা ছোট একটা জিনিস আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, দ্যাট ইজ দ্য ইস্যুস। একই জিনিস ঘটবে, আপনি যদি এমন একজন অযোগ্য এরকম পার্লামেন্টে এটাকে বেছে নিয়েছেন যে আপনি এটা এই মোমেন্টে এই সমাবেশ নিয়ে উই উড লাইক টু অ্যাড্রেস টু বোথ, নট ওয়ান। আমরা এই জন্য পার্লামেন্টে বলেছি জনগুরুত্বপূর্ণ বলে তো দাঁড়িয়ে কথা
বলেছি, জনগণের বিষয়টাকে আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন। বিশাল আপনার মন্ত্রী পরিষদ আছে, আপনার বিশাল টিম আছে, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তো দায়ভার অবশ্যই নিতে হবে। ক্ষমতায় থাকলে তো পাওয়ার শুড রেসপন্সিবিলিটির সাথে পাওয়ার সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আপনি এটা অ্যাড্রেস করবেন না, আপনি সব বিরোধী দলের উপর চাপাই দেবেন, আরে আপনি কথাই বলতে পারবেন না, আপনি সহযোগিতা করতেছেন না, এই সময় কঠিন মুহূর্তে আপনাদের হেল্প করা উচিত। কিন্তু আপনি গ্রেটার একটা সেন্স, আপনার যে অ্যাকাউন্টেবল করবো সেই জিনিসটা তো আপনি বন্ধ করে দিয়েছেন। অ্যাকাউন্টেবল করার জন্য যে জিনিসটা চেঞ্জ, সেই জিনিসটা আপনি করতে দিচ্ছেন না। কি বন্ধ করে দিয়েছেন? এই যেগুলো আপনার যে রিফর্ম গুলোর কথা বলছেন পার্লামেন্টারি, এখানে আমি বলি এখানে মেজর যেগুলো, এখানে যদি জুলাই সনদের গণভোটের বাস্তবায়ন হয়, মেজর ইস্যুগুলোকে বিরোধী দল থেকে সভাপতিত্ব দেওয়া হবে সংসদীয় কমিটিতে, তখন কিন্তু অ্যাকাউন্টেবল হতে বাধ্য। বিষয়টাকে একটার সাথে একটা লিঙ্কেজ আমরা যেভাবে দেখি বাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি বিরোধী দল তাই বিরোধিতা করছেন, নট লাইক দ্যাট। উই আর নট লাইক দিস পলিটিশিয়ান আমার প্রফেশন না, তো পলিটিশিয়ান যে পেশা নয় আমার, একটা নেশা, রাষ্ট্রকে চেঞ্জ দেখতে চাই। বাই প্রফেশন আমি ইউনিভার্সিটির লেকচারার ছিলাম, আমি তো এরকম না যে আমি পিএইচডি করে এসেছি, আমি কি এই জন্য বাংলাদেশ পলিটিক্স আমার খোঁজ নিতে পারে। সেইটা এই জন্য বললাম না ইমোশনালি, যে একটা জুলাই পরবর্তী একটা স্টেট আসছে, আপনি এটাকে ডিনাই করে একটা রিজিম চেঞ্জের মুভমেন্টে নিয়ে গেছেন। আচ্ছা, ডিনাই যে বলছেন, কিন্তু আমরা তো বিএনপির কাছ থেকে শুনছি বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ হ্যাঁ, তো বললাম তো কোন অক্ষরে মানবে, নোট অফ ডিসেন্ট সহকারে, যেটা আজকে যে অধ্যাদেশ সেটা কি তাদের রাইট নেই? রাইট নেই। আপনি যদি 71 সেই জায়গাটা আপনি কি বললেন? আপনি কি বিচার মানে তালগাছটা রাইট ওনারা তো এটা করতেছে। রাইট রং এর ডেফিনিশন কিভাবে দিবেন আপনি? আপনার ডেফিনিশন তো আপনি রাইট বলতেছেন, আপনি তো আমার কথাটাকে রঙই বলে দিয়েছেন। আপনি আমার কথা না, 70% লোক যদি মানতে রাজি থাকে, মানুষের জনগণের সার্বভৌম ক্ষমতার কথা চিন্তা করলে আপনাকে সেই জায়গায় আসতেই হবে। আমি তেল ক্রাইসিস হতে পারে কিনা, সেই ঝুঁকির দিকে বাংলাদেশ যেতে পারে কিনা, আমি একটু মাসুদ কামাল এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইছি। তেল ক্রাইসিসটা আমাদের সরকার বারবার বলতেছে আমাদের তেলের কোনো ক্রাইসিস নাই। আমি এই কথাটা বিশ্বাস করি, বিশ্বাস করি। যে ইনফরমেশন পেয়েছি, তেল আরো আসতেছে, পাইপলাইনে অনেক কিছু আছে। হরমুজ প্রণালী আমার জন্য কোনো বাধা না। ওইখান থেকে আমাদের তেল আজকেও দেখলাম যে 6টা ছাড়ছে। যদিও এই 6টার মধ্যে কয়েকটার চালান বাতিল হয়েছে, তারপরও আমরা আশা করি সমাধান হবে। ধারাবাহিক অবস্থায় আছে, এটা হলে পরে আসবে, অসুবিধা নাই। এটা আগেই বাতিল ছিল আসলে। আমার কথা হলো কি, যে আমি মনে করি আমাদের জন্য খুব একটা ক্রাইসিস না এটা এখন পর্যন্ত। কিন্তু আমাদের এই ক্রাইসিস তাহলে হলো কেন? কেন আমরা পেট্রোল পাম্পের সামনে গেলে লম্বা গাড়ির লাইন দেখি? এই পুরো কাজটার জন্য দায়ী হলো আমাদের জ্বালানি মন্ত্রী। আমাদের জ্বালানি মন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এই অবস্থা। বলবেন যে কেন, সেটা করেছেন উনি শুরুতেই প্রথম দিনই উনি বলছেন, একটা সেলফ কন্ট্রাডিক্টরি আলাপ করছেন, বলছেন যে আমাদের কোনো ক্রাইসিস নাই, আমাদের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু রেশনিং চলবে আজকের থেকে। এই যে রেশনিং শব্দের উচ্চারণ করছে না, এটা কইরেই 12টা বাজায় দিছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকাই দিছে, এবং অসাধু ব্যবসায়ের মধ্যে একটা বিশাল মুনাফার আকাঙ্ক্ষা ঢুকাই দিছে উনি। এই একটা কথা বলে, একটা মন্ত্রী যখন বলে রেশনিং হবে, যখন সবাই আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক। উনি কোন বিবেচনায় এই কথাটা বললেন, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারি না। কিন্তু এখানে আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি ওখানে থাকতেন, আপনি জানেন যে তখন ক্রাইসিসটা নেই, কিন্তু ক্রাইসিস যাতে না হয় সেজন্য যদি মানে আপনার একটা সীমিত একটা লিমিট দিয়ে দেওয়া উচিত, তাহলে আপনি কি করতেন? আমি ওনার মতো এরকম মূর্খতা দেখাতাম না। উনি মূর্খতা প্রদর্শন করেছেন, জাস্ট মূর্খতা। কারণ উনি এটা বলতে পারেন না রেশনিং কে হয় উনি জানেন। যখন উনি রেশনিং বলবেন, তখন কি হবে? একজন লোক 2 লিটার তেল নিবে, নিয়ে 2টা ঘোরা নিয়ে এসে আবার তেল নিবে, আপনি থামাতে পারবেন? যখন আপনার পর্যাপ্ত ইয়ে আছে, রেশনিং বলার অর্থ হলো মানুষের মধ্যে একটা ভয় ঢুকে সংকট আছে। ওনার জায়গায় আমি থাকলে এই বুকা আমি করতাম না। একটা লোকের জন্য আজকে অবস্থা। আপনি মনে করছেন যে স্ট্র্যাটেজিটা ঠিক ছিল না? একদম ভুল। একদম মন্ত্রী এভাবে বলতে পারে না, যে কাজটা করতে পারে না। সেটা আমি বলি আপনাকে, যে কাজটা পরে যেটা করছে, পরে দাম বাড়ায় নাই। এই যে দাম না বাড়ানোটা, এটা কষ্টকর, পেইনফুল, বাট এটা প্রয়োজনীয় ছিল। কেন প্রয়োজন ছিল সেটা আমি বলি। প্রয়োজন ছিল যদি দামটা বাড়াইতো, তাহলে কি হতো, যে সমস্ত লোক মজুদদার তারা নাকি ওই মাটির নিচে ড্রামের মধ্যে লুকাইছে, ওদের লুকানোটা জাস্টিফাইড হতো। ওরা মনে করতো যে আমি লুকাইছি, রিস্ক নিয়েছি, লাভ পাইছি। এখন ওরা কিন্তু লুকানোর তেলটা কিন্তু ঝামেলা আছে, উদ্ধার হচ্ছে, জরিমানা হচ্ছে, পাবলিক গণপিটুনির আশঙ্কা আছে কিন্তু এখানে। কাজে ওরা কিন্তু ঝামেলা পড়ে গেছে। যখন গভর্নমেন্ট বলছে আগামী 1 মাস আমি দাম বাড়াবো না, 1 মাস বলাটাও ঠিক হয় নাই। কারণ 1 মাস বললে হবে কি, ওরা কোনোভাবে 1 মাস পার করবো। ওদের বলা উচিত ছিল দাম বাড়াবো না, দাম বাড়াবো না বললে ওদের মাথা খারাপ হয়ে যাবো এই চোরগুলিকে। এবং এই চোরগুলি যারা চুরি করে ধরছে, এদের প্রত্যেকের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত আমি মনে করি। প্রত্যেকের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত।